আসসালামু আলাইকুম। আপনারা জানেন রাশেদ খানকে ইতিমধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একই সাথে ভিপি নুরুল হক নূরকে তার যে দলীয় প্রতীক ট্রাক মার্কায় কিন্তু বিএনপির হয়ে নির্বাচন করার জন্য বিএনপি থেকে বলা হয়েছে। ২০১৮ সালের পর থেকে কোটা বিরোধী আন্দোলনের পর যারা রাজপথে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে এবং স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, সে একমাত্র শক্তি ছিল তৎকালীন এই ভিপি নুরুল হক নূরের যে দল তখন ছাত্র অধিকার পরিষদ যা পরবর্তীতে গণ অধিকার পরিষদ করা হয়। এবং এই যে দলটা, এই দলটার প্রতি মানুষের একসময় আশ্বাস বা একটা ভরসার জায়গা ছিল। যখন বিএনপি কোণঠাসা আর জামাত কোণঠাসা, জামাতের নিবন্ধন বাতিল। ঠিক সেই সময় এই একটা দল ছিল যারা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে। ঠিক সেই সময় থেকে এখন পর্যন্ত তারা কথা বলে আসছে। তারপর তাদের যে বিকাশকাণ্ড এবং বিভিন্ন লক্ষ্ণৌরের মোসাদের সাথে গোপন বৈঠক, এরপর থেকে এবং তাদের দলীয় অন্তর্কোন্দল, তাদের দলটা ২ টা ভাগ হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়ে যায়। ঠিক তারপর থেকে যখন এই যে ২৪শে আন্দোলন, এই ২৪শে আন্দোলনে তাদের যে ভূমিকা, সে ভূমিকার পরেও মানুষ তাদেরকে ওই সমস্ত ভুলগুলা ভুলে গেলেও তাদেরকে নিয়ে আবার ভাবতে শুরু করে। কিন্তু কিন্তু বর্তমান সময়ে তাদের যে রাজনৈতিক পরিস্থিতি, তাদের যে ফিলোসফি, তাদের যে দর্শন, তাদের রাজনৈতিক বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত এগুলো ভুলে যেয়ে তারা আবার বিএনপির সাথে জোট গঠন করেছে। এই বিএনপির সাথে জোট গঠন করার ফলে তাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এবং তাদের দল থেকে আ এটাকে কোনোভাবে ভালোভাবে গ্রহণ করছে না তাদের দলের সাধারণ নেতাকর্মীরা আছে। দেখুন, স্থানীয় যে নেতাকর্মীগুলো আছে তাদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে, তাদেরকে শত্রু বানানো হয়েছে। এখন আবার শীর্ষস্থানীয় ২ জন নেতা বিএনপির সাথে জোট গঠন করতেছে। এটা যেমন গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, তেমন একটা দলের জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে আপনার আমার মতো যে মানুষগুলা ওই দলটার প্রতি ভরসা করেছিল তাদের জন্য হুমকি স্বরূপ। কিন্তু এখন সমস্যা হচ্ছে বিএনপির সাথে জোট গঠন করলে সমস্যা কোথায়? আসলে সমস্যা অনেক গুরুতর এবং মেজর কিছু সমস্যা হলো ধরুন যে আ এই যে ভিপি নুরুল হক নূর তার যে আদর্শ নিয়ে সে দলটা গঠন করেছিল এবং মানুষ যাদেরকে ভরসা করেছিল, সেই ভরসার জায়গাটা আর থাকছে না। বিএনপিকে মানুষ ভরসা করে নাই, যখন জামাতকে মানুষ ভরসা করে নাই, যখন হচ্ছে আওয়ামী লীগকে মানুষ ভরসা করে নাই, তখন এই দলটাকে ভরসা করেছিল। কেন ভরসা করেছিল? তারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে। যদি আপনি এক্সিস্টিং যে রাজনৈতিক দল আওয়ামী লীগ হটানোর পরে এখন যে এক্সিস্টিং একটা বড় দল বিএনপির যে দায়ভারগুলো আছে, তাদের যে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ ইত্যাদি যে দায়ভারগুলো আছে, এই দায়ভারের ভাগিদার এজ এ নুরুল হক নূর আপনার উপরে বর্তাবে এবং আপনি এটাকে কোনোভাবে ডিনাই করতে পারবেন না। তো তাদের অপকর্ম আপনার উপর পড়তেছে এবং আপনার যে ফিলোসফি তাদের ফিলোসফি কখনো একরকম হবে না। সো এইটা একটা বড় বার্ডেন। সেকেন্ডলি একজন আ নেতা সে যখন তার স্থানীয় কর্মীদের কথা চিন্তা করে না, সে যখন তার প্রত্যন্ত অঞ্চলে যে কর্মী আছে তার দিকে চিন্তা করে না, তার স্বার্থের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে, আজকে মন্ত্রী হওয়ার জন্য, আজকে সংসদে যাওয়ার জন্য যখন দলের দলের অবস্থা চিন্তা না করে, অন্য দলের সাথে যখন সম্পৃক্ততা করে, তখনই তাকে দিয়ে আপনি কিভাবে দেশের সামগ্রিক স্বার্থের কথা চিন্তা করবেন? সেটা নিজের দলের কথা চিন্তা করতে পারে না। এদের বিরুদ্ধে অনেক মোসাদের সাথে এদের গোপন বৈঠক, বিকাশকাণ্ড অনেক ধরনের সমস্যা আছে। তারপরে মানুষ এদেরকে ভাবছিল। বাট এখন এসে এই দলটার প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নিয়েছে। আপনি দেখছেন যে রাশেদ খানকে তার যে ঝিনাইদহ আসন সেখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাইট? এটা ঠিক আছে। যখন আজকে বিএনপির যে সিদ্ধান্ত তাকে হচ্ছে রাশেদ খানকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, ওই আসনে বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী আছে যারা ওই এলাকা থেকে বড় হয়ে সেখান থেকে রাজনীতি করছে দলের জন্য। আজকে রাশেদ খানকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, ওই এলাকার যে ত্যাগী নেতা-কর্মীগুলো আছে তাদের অবস্থানটা কোথায়? তাদের মূল্যায়নটা কোথায়? তাদের মূল্যায়নটা নাই। এটা হচ্ছে গণতন্ত্রের সমস্যা। অর্থাৎ আপনি যখন একজন একজন নেতা, একজন কর্মী ছোটবেলা থেকে রাজনীতি করে আজকে বড় এমন পর্যায়ে এসেছে, তখন তাকে আপনি মূল্যায়ন না করে উড়ে এসে জ্বলে বসা একজনকে আপনি সেখানে বসিয়ে দিচ্ছেন। মানুষ কেন রাশেদ খানকে ভোট দিবে সেখানে? তো এটা একটা ব্যাপার। আ তো এই দলটার প্রতি মানুষের আর কোনো ভরসা, ইচ্ছা নাই এবং তাদের ওই যে আম্মু গেল সালাহ গেল। এখন তারা নির্বাচনে পরাজয় হবে এটা মোটামুটি নিশ্চিত ধরে রাখতে পারেন এবং একটা সময় আপনি এটা লিখে রাখতে পারেন, একটা সময় এই যে গণ অধিকার পরিষদ তাদের অবস্থানে বিলীন হয়ে যাবে। সেকেন্ডলি শুনলাম যে এনসিপি জামাতের সাথে জোট গঠন করবে। যদিও বিষয়টা এখনো পর্যন্ত ক্লারিফাই করা হয় না বা এখনো পর্যন্ত সিওর করা হয় নাই। যদি এনসিপি তাদের জামাতের সাথে জোট গঠন করে, এখানেও একটা সমস্যা। এনসিপি ধর্মভিত্তিক রাজনীতি করে না বা তারা এটা কখনো ঘোষণা করে নাই। কিন্তু জামাত ঘোষণা বা জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে। জামাত ইসলামপন্থী রাজনীতি দল করে। যখন এনসিপি
জামাতের সাথে জোট গঠন করবে, তাদের ফিলোসফি এবং জামাতের ফিলোসফি সম্পূর্ণ আলাদা। তারা এটাকে একসাথে করতে পারবে না। জামাতের নামে যুদ্ধ অপরাধীর যে ট্যাগটা লাগানো আছে, তারপর থেকে তাদের যে এটা নিয়ে ক্ষমা না চাওয়া বা জামাতের যে অপকর্মগুলো আছে, হ্যাঁ? এই অপকর্মগুলো কিন্তু এই এনসিপির উপর বর্তাবে। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে যে উম আ আ পরবর্তী যে সরকারি ক্ষমতা আসুক না কেন, একটা বিচার বাংলাদেশে হবেই। সেটা হচ্ছে পুলিশ হত্যা, ২৪শে আন্দোলনে যে পুলিশ হত্যা এবং সরকারি স্থাপনাগুলোতে যে হামলা করা হয়েছে, এটার বিচার বাংলাদেশে হবেই। হবে মানে হবেই। তখন এটার দায়ভার সম্পূর্ণ এনসিপির উপরে যাবে। তো এনসিপির এই মুহূর্তে একটা রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন। তো এই জায়গা থেকে এনসিপির আসলে জোটে যাওয়া উচিত। কিন্তু জোটে আ জোটে যাওয়া উচিত, হবে কি হবে না এটা আসলে তাদের উপর নির্ভর করে। বাট তাদের একটা রাজনৈতিক আশ্রয় দরকার। তো এই জায়গা থেকে জামাতের সাথে যদি তারা জোট গঠন করেও হয়তোবা একটু বেনিফিট পাবে। সেই বেনিফিটটা হচ্ছে যে জামাত বেশ অনেকগুলো আসন পাবে। এবার যে সরকারি ক্ষমতায় আসুক, আ এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারবে না। তো সেখানে জামাত যে আসনগুলো পাবে, সেখানে এনসিপির একটা এলাই থাকবে। এই এলাই থাকার কারণে হয়তোবা রাজনৈতিক আশ্রয় তারা খুঁজে পেতে পারে। তবে তাসনিম যারা ঢাকা-৯ আসন থেকে সম্ভবত নির্বাচন করছিল, সে ইতিমধ্যে এনসিপি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এইটা একটা ভালো দিক যে তাসনিম যারা হচ্ছে যে জামাতের সাথে যেতে চায় নাই এবং এটাকে আমরা স্বাগত জানাতে পারি। কারণ জামাতের যে ইয়েগুলো আছে সেগুলো সে ঘাড়ে নিতে চায় না। বা এনসিপির যে নিজস্ব সক্রিয়তা বা তাদের নিজস্বতা এটাকে সে বজায় রাখতে চেয়েছে এবং এটা খুবই ভালো দিক এবং এটাকে আমরা স্বাগত জানাতে পারি। থার্ডলি একটা বিষয়, ওসমান হাদি ভাই মারা গেছে ১৮ ডিসেম্বর ২০২৫। আ আজকে ২৬ তারিখ এখনো পর্যন্ত এটার হত্যার এখন বিচার হয় নাই বা এই ইন্টারিম এখনো পর্যন্ত তার যে মূল হত্যাকারী তাকে এখনো পর্যন্ত আ জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই বা এই হত্যাকাণ্ডের যে মূল রহস্য কোথায় কিভাবে হয়েছে বা এটার হত্যাকারীরা কোথায় আছে এখনো পর্যন্ত তারা শনাক্ত করতে পারে নাই। কিন্তু বিভিন্ন সাংবাদিকরা তারা হচ্ছে যে আ তারা এটাকে বের করতে পারতেছে যে তারা কোথায় আছে, কিভাবে আছে, কোথায় যাচ্ছে, কি করতেছে। বাট আমাদের সরকার প্রশাসন এটা করতে পারতেছে না। এই ইন্টারিম যদি খুব দ্রুত সময়ের মধ্যে ইনকিলাব মঞ্চের সামনে বা জনগণের সামনে এই হত্যাকাণ্ডের মূল যারা ছিল তাদেরকে যদি উপস্থাপন করতে না পারে, ইন্টারিমের অবস্থাও সরাসরি হাসিনার মতো হতে হবে এবং হবে। তো ওসমান হাদি ভাইয়ের বিচার চাই। ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকারী তাদেরকে দ্রুত বাংলাদেশের সামনে উপস্থাপন করতে হবে এবং আগামী বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটি সহাবস্থান আমরা প্রত্যাশা করি।